সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিবেশ সুরক্ষা বিষয়ক নিয়মিত আয়োজন আমার বসুন্ধরা। আজকে আমাদের আলোচ্য বিষয় নবায়নযোগ্য জ্বালানি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং পরিবেশ অধিকার কর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক প্রফেসর ডক্টর আমির নসরুল্লাহ। আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং প্রফেসর ডক্টর আমির নসরুল্লাহকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইব সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বলতে আসলে আমরা কি বুঝি এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এর বাস্তবসম্মত সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে এটা মানে অমিত সম্ভাবনা এখানে আছে। তো যদি আমি একটু ডিফাইন করতে যাই, নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে আসলে সেই ধরনের জ্বালানির উৎস যেটা পুনরায় প্রাকৃতিকভাবে পরিপূরণ হয়ে যায়। আর অন্যদিকে যেগুলো নবায়নযোগ্য নয়, যেমন ধরেন আপনি শুরুতেই বলেছেন গ্যাস তেল দিয়ে যে জ্বালানি হচ্ছে, সেটা কিন্তু একটা সময় নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশে যদি আমরা প্রাকৃতিক গ্যাসের আপনার স্টোরিং বা যে অবস্থানটা, সেটা একটা নির্দিষ্ট সময় পরে শেষ হবে, কিন্তু এরপরেই আমরা কি। তো এই জন্য এখন গোটা বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির উপর ফোকাস করছে। তাহলে প্রশ্ন হতে পারে এই নবায়নযোগ্য জ্বালানির সোর্সেসগুলো কী কী। প্রথমেই চলে আসবে সৌরবিদ্যুৎ, যেটাকে আমরা সোলার এনার্জি বলছি। এরপরে আসছে উইন্ড, বাতাস বা বায়ো এনার্জি যেটাকে বলছি। পাশাপাশি তো যেটা আমরা যেটা বলি বায়োমাস যেটাকে বলছি, যে জৈব প্রযুক্তির মাধ্যমে কৃষিজ পণ্য থেকে যেটা তৈরি করা যেতে পারে। আর পাশাপাশি ওয়াটার তো আছেই বাংলাদেশে, আর বাকিগুলো। আমি একটু ভূমিকা দিতে চাই বাংলাদেশের সম্ভাবনার কথা যদি বলতে চাই। আমি যদি ভুল না করি স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি, এটা নিয়ারলি 31,000 প্লাস মাইনাস মেগাওয়াটস। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর মধ্যে আমরা সর্বোচ্চ সম্ভবত গত 2023 বা 24-এর মধ্যে একবার সর্বোচ্চ 16,000 মেগাওয়াটসের মতো আপনার উৎপাদন হয়েছিল। তাহলে ক্যাপাসিটি আছে কিন্তু আমরা উৎপাদন করতে পারছি না, তার অনেকগুলো লিমিটেশনস। এই যে বললেন কোল, ফর এক্সাম্পল কোল প্ল্যান্ট, এটা আমাদের আমদানি নির্ভর। বা আমি নিজে একবার গবেষণার কাজে আপনার বড়পুকুরিয়া কয়লা খনি ভিজিট করতে গিয়েছিলাম। যে পরিমাণ প্রাকৃতিক বিপর্যয় ঘটছে সেখানে, আপনি যে বললেন যে পরিবেশ দূষণ হচ্ছে, আপনার কয়লা উৎপাদন হচ্ছে, সেটা সরাসরি চলে যাচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্রে। তাহলে ওখানে আস্তে আস্তে মাটির স্তরটা নিচের দিকে নেমে যাচ্ছে এবং দেখে যে প্রচুর পরিমাণ জলাশয় নেমে গেছে, বাড়িঘর নেমে যাচ্ছে। তো বিশাল একটা বিপর্যয় কিন্তু। আবার গ্যাসের কথা বলেন, সেটাও আপনার লিমিটেড, একটা সময় শেষ হয়ে যাবে। সো বাংলাদেশ যদি আপনি বলেন, ভৌগোলিকভাবে কিন্তু আমরা গ্রীষ্মমণ্ডলীয় দেশের মধ্যে পড়ি, তাই না? যেখানে প্রচুর এনার্জি সোলার আমরা এখানে পাই, আর প্রচুর বাতাস এখানে পাওয়া যাচ্ছে। সো এই দুটো সোর্সকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশে বিদ্যুতের যে ঘাটতি। আমি আরেকটা স্ট্যাটিস্টিক্স দিই, বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে আমি যদি ভুল না করি 80 to 85% পিপল আপনার বিদ্যুৎ পায়। বাকি 20% মতো বিদ্যুৎ কিন্তু পায় না, যে কারণে রেশনিংটা করতে হয়। আমরা যে বলি যে বিদ্যুৎ বন্ধ নাই, দিস অ্যান্ড দ্যাট। এখন যে উৎপাদনটা হয় তার মধ্যে অনলি 5.38% হচ্ছে আপনার নবায়নযোগ্য জ্বালানি বর্তমানে। এখনও কিন্তু সোলার এনার্জি হচ্ছে, আপনার যদি হিলে যান প্রচুর দেখতে পাবেন। ইভেন কোস্টাল এরিয়াগুলোতে আপনার যে উইন্ড মিল চালু হয়েছে, বাট খুব স্বল্প পরিসরে। বাকি 85% হচ্ছে আপনার কোল, অয়েল, গ্যাস অ্যান্ড ওয়াটার। তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট, আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে আমাদের যে জ্বালানি নীতি যেটা আছে সেখানে কিছু পরিবর্তন এনে তারা চিন্তা করছে 2030-এর মধ্যে এই 5.3% বিদ্যুৎ যে রিনিউয়েবল এনার্জি থেকে উৎপাদন হচ্ছে সেটাকে 20% নিয়ে যাওয়া। তাহলে আমার অটোমেটিকলি ফসিল ফুয়েল এটার উপর নির্ভরতা কমবে। আবার 2040-এ টার্গেট নিয়েছে এটাকে 30% নিয়ে যাওয়া। তাহলে আপনি দেখা যেতে পারে যে আমরা হয়তো আস্তে আস্তে ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমবে। ফসিল ফুয়েলের উপর যদি আমরা নির্ভরতা কমাতে পারি, তাহলে আমাদের পরিবেশ বিপর্যয় থেকে আমরা পাবো। এবং প্রচুর যে আমদানি করতে আমাদের যে
আপনার প্রচুর ফরেন কারেন্সি চলে যাচ্ছে, সেটাও হয়তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাচ্ছ্য হবে মনে করি। ধন্যবাদ প্রফেসর আমির নসরুল্লাহ। আমি এখন প্রফেসর ডক্টর এস এম নসরুল কদিরের কাছে আসতে চাই। আপনি শুনেছেন প্রফেসর ডক্টর আমির নসরুল্লাহ কয়েকটা উৎসের কথা বলেছেন, বিশেষ করে আপনার নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সৌর বিদ্যুতের কথা বলেছেন, বায়োগ্যাসের কথা বলেছেন, পানির কথা বলেছেন, বায়ু বিদ্যুৎ, অনেকগুলো বিষয়ের কথা উল্লেখ করেছেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে যারা জ্বালানি বিশেষজ্ঞ তারা বলে থাকেন সৌরশক্তির ব্যবহারটা কিন্তু খুবই সহজ এবং অনেকটা ব্যয় অন্য উৎস থেকে ব্যয় কম। আপনি কিভাবে বিষয়টা আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করেন? হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ফর এনার্জি এরাও বলেছেন যে বাংলাদেশের জন্য সৌরশক্তি, বায়ু এবং জলবিদ্যুৎ এই তিনটাকে প্রাধান্য দিয়েছেন। তবে এই তিনটার মধ্যে ওনারা সৌরশক্তি বা সোলার এনার্জিকে বেশি মনে করেছেন বাংলাদেশের জন্য আর্থিকভাবে ফিজিবল। কিন্তু কথা হচ্ছে আসলে এটাও কিন্তু অনেক বড় একটা মূলধনের ব্যাপার, এখানে একটা বড় একটা বিনিয়োগের ব্যাপার। স্ট্যাটিস্টিকে দেখা গেছে একদম ওই যে ফাইন্যান্সিয়াল ইকোনমিক এনার্জি ওখানে যে ওদের যে স্ট্যাটিস্টিক্স হয়েছে সেখানে বলা হয়েছে যে 2040 সালে 30% হবে আপনার ইয়েতে রিনিউয়েবল এনার্জি এবং 2030 সালে 20%। টোটাল খরচটা দাঁড়িয়েছে $20 বিলিয়ন এবং 30 থেকে 40 পর্যন্ত প্রতি বছর $1.5 বিলিয়ন খরচ হবে। টোটাল দেখা যাচ্ছে যে আপনার এই পুরা যে 2040 30% সৌরশক্তি বা আপনার বা নবায়নযোগ্য যে এনার্জির কথা বলা হয়েছে $20 বিলিয়ন, সেটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। সেটার জন্য আসলে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবিলা করতে হবে। আমাদেরকে যে বহুজাতিক যে ব্যাংকগুলো আছে, আন্তর্জাতিক যে আপনার জলবায়ু তহবিল আছে এবং অন্যান্য যে বেসরকারি যারা বিনিয়োগকারী তাদের কাছে আমাদের আসলে এই জিনিসগুলো পাওয়া বা অর্জন করা একটা বিরাট চ্যালেঞ্জ। আর দ্বিতীয় হচ্ছে বাংলায় যতই আমরা বলি গ্রীষ্মমণ্ডলীয় বা আমরা যারা বলি যে আমরা এখানে সৌর শক্তি বা আমাদের যে বায়ু দুইটা খুব সহজে করা যাবে, কিন্তু আমাদের দেশে দেখবেন এখন জলবায়ুর অনেক পরিবর্তন হয়েছে। সেটার কারণ হয়তো আমরা যে নন রিনিউয়েবল যেটা এনার্জি করেছি সেই কারণেও হতে পারে যে আসলে আমাদের অনেক সময় একটা সিগনিফিক্যান্ট টাইম কিন্তু আমরা বায়ু এবং সৌরশক্তির জন্য যে সূর্যের তাপ লাগে সেটার ব্যাপারে কিন্তু আমাদের অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। সুতরাং আমরা একটা নির্দিষ্ট সময় একটা উল্লেখযোগ্য সময় কিন্তু আমরা সেই যে রিনিউয়েবল এনার্জি যে দুইটা সোর্সের কথা বললাম আমরা, সৌরশক্তি এবং বায়ু দুইটার কিন্তু আমরা অনেক সময় ইন্টারমিটেন্ট অর্থাৎ মধ্যকালীন গ্যাপ হয়ে যায়। সেই গ্যাপটাকে পূরণের জন্য যে একটা স্টোরেজ ক্যাপাসিটি আমাদের দরকার, স্টোরেজ ব্যাটারি দরকার বা স্টোরেজের যে সিস্টেম করা দরকার, সেটাও কিন্তু অনেক ব্যয়বহুল। সেরকম কোনো রকম মেকানিজম কিন্তু বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি। আর বাংলাদেশে আপনি যেটা বলেন রিনিউয়েবলের জন্য আসলে যে দুইটা সোর্সের কথা আপনি আমাকে প্রশ্ন করলেন বা সহজ যে সোর্সগুলো, সেটার জন্য প্রচুর কিন্তু ল্যান্ড দরকার। সেটা হচ্ছে আপনার অনেক বেশি ল্যান্ড দরকার এবং যে আমাদের জলরাশি আছে যেখানে নদী নয়, নর্মালি খালের বা বিলের কথা বলা হয়, যেখানে নিচে অন্যরকম চাষ হবে, উপর দিকে সোলার এনার্জির জন্য স্থাপন করা হবে। বিশেষ করে ডক্টর আমির নসরুল্লাহর কাছে প্রশ্নটি করতে চাই প্রথমে। ডক্টর এস এম নসরুল কদির আপনার সাথে যুক্ত হতে পারবেন এই ক্ষেত্রে। সেটা হচ্ছে গ্রিড সংযোগ, স্টোরেজ প্রযুক্তি, স্মার্ট গ্রিড সহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতির বর্তমান অবস্থা কি এবং এগুলো উন্নয়নে কি ধরনের উদ্যোগ জরুরি বলে আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোচনা অলরেডি চলে এসেছে। আমাদের আসলে বর্তমান বাংলাদেশের বিদ্যুতের বা এনার্জি খাতের যে অবস্থা, এটা আসলে রিনিউয়েবল এনার্জি থেকে যদি আমরা মুভ করতে চাই, বা আমি যেটা আগে বললাম যে 2030-র মধ্যে 20%-এ নিয়ে যাওয়া, যেটার বর্তমান হচ্ছে 5.38%। এটা চারটিখানি কথা না, স্যার যেটা বললেন যে বিলিয়ন ডলার্স ইনভেস্টমেন্ট এখানে দরকার। সো আমাদের আসলে আমি একটা এক্সাম্পল যেটা বললাম যে থাইল্যান্ডের ক্ষেত্রে স্মার্ট ভিলেজ এবং স্মার্ট ফার্মের তারা যে অতিরিক্ত প্রোডাকশনটা ন্যাশনাল গ্রিডে দিচ্ছে, তাহলে সেখানে একটা ইনফ্রাস্ট্রাকচার অলরেডি দাঁড়িয়েছে, কিন্তু আমাদের দেশে সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নাই। সো এটা কিন্তু সময়ের ব্যাপার, ইনভেস্টমেন্টের ব্যাপার, টেকনোলজির ব্যাপার। বাংলাদেশে যে প্রধানতম চ্যালেঞ্জ আমি মনে করি যে সেটা হচ্ছে টেকনোলজি। আপনি এটা যত সহজে আমরা উৎপাদন করতে পারবো, কিন্তু প্রযুক্তিটা অত সহজ না, আর আমাদের তো প্রযুক্তি নাই। সো উই হ্যাভ টু ইম্পোর্ট দিস
টেকনোলজি ফ্রম আদার কান্ট্রিজ, তাহলে সেটা এখানে একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে। 1 2 নম্বর হচ্ছে জমির প্রাপ্যতা। উনি যেটা বললেন, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি গত বছর ফরচুনেটলি আই ওয়াজ ভিজিটিং সিডনি, সেখানে দেখলাম একটা বিশাল ফার্ম, আমার মানে 100 একর্স অফ ল্যান্ড হবে, একটা রেঞ্জ। সেখানে দেখলাম আপনার অন্তত 1 কিলোমিটার্স লং সোলার প্যানেল। এবং আমাদের গাইড, হ্যাঁ ঘুরি ঘুরি, আমি জিজ্ঞেস করলাম যে গাইডকে যে এটা এরকম কেন, বলকে এখান থেকে এই রেঞ্জ ব্যবহার করে প্লাস বাকিগুলো আপনার গ্রিডে চলে যায়। সো আমাদের আলটিমেটলি সেটা যেতে হবে। আমি হ্যাঁ গ্রিডে যেতে হবে বললাম মধ্যবর্তী সময়ে। এখন আপনি যদি গ্রিড তৈরি করতে পারবেন, তার প্রোডাকশন করে কোথায় দেবো? 1 2 নম্বর হচ্ছে আপনার এই যে তৈরি করার যে প্রক্রিয়া, ল্যান্ড যে কোথায় পাবো। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলতে চাই, বাংলাদেশের প্রতিটি ঘরের ছাদ হতে পারে। এখন কথা হচ্ছে সেটাকে একদম খুব কি বলবো, এটাকে অতি সহজে অল্প বিনিয়োগে যদি আমরা নিয়ে আসা যায়, তাহলে এটা হয়তো পসিবল হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখানে, এটা আমার সাথে আমার সহকর্মী বলেছেন যে আমার ওই যে ওরকম টেকনিক্যাল হ্যান্ড কিন্তু আমাদের নাই। তাহলে এক্ষেত্রে আমাদের যে টেকনিক্যাল ইউনিভার্সিটিসগুলো আছে, বুয়েট, চুয়েট অ্যান্ড আদার্স, তাদের কিন্তু এমনি প্রচুর গবেষণা করা দরকার। ইভেন আমাদের যে বড় ইউনিভার্সিটিগুলো আছে, সেখানেও দিয়ে নিয়ে প্রচুর গবেষণা দরকার। টেকনোলজি এখানে লোকালি করা যায় কি না, যে আমরা যদি সবসময় বিদেশির টেকনোলজির উপর নির্ভর করি, ঠিক এখন যেরকম কয়লা বা তেলের উপর নির্ভর করতে গিয়ে আমাদেরকে প্রচুর আপনার রেমিটেন্স চলে যাচ্ছে বা কি বলে ফরেন কারেন্সি চলে যাচ্ছে, তাহলে টেকনোলজির উপর তাদের উপর নির্ভরশীল হলে পর একসময় তারা টেকনোলজি অফ করে দিলে আমরা বন্ধ হয়ে যাব। সো আমাদেরকে এটা লোকালি বা কী বলবো ইন্ডিজিনাস টেকনোলজির সাথে মিক্স করে যদি আমরা লোকালি তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে এটা খুব সহজে পাওয়া যেতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি অতিরিক্ত প্রোডাকশন, এবং একটা ফার্ম হাউস আমার ধরেন 100 মেগাওয়াট দরকার, কথার কথা, এখন আমি করলাম 120 মেগাওয়াট, তাহলে 20 মেগাওয়াট কোথায় নিয়ে যাবো? আমি স্টোর করবো, তাহলে স্টোর করতে আমার সেরকম ব্যাটারির এগুলো, তাহলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং গ্রিডের যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, সেটা মানে ন্যাশনাল গ্রিডের সাথে প্রত্যেকটা ফার্ম হাউসগুলোকে, অথবা প্রত্যেকটা ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে যে ইকোনমিক জোনগুলো আছে, আমরা যদি ইকোনমিক জোনগুলোতে গভর্নমেন্ট যদি রুল করে দেয় যে প্রত্যেকটা ইকোনমিক জোনের প্রত্যেকটা ফ্যাক্টরি দে উইল প্রডিউস দেয়ার ওন ইলেকট্রিসিটি, তাহলে হয়তো ধরেন 1 লাখ বর্গ কিলোমিটার স্কোয়ার মিটারের একটা ধরেন বিল্ডিং, যে আমাদের এই জোনগুলোতে যে বড় বড় বিল্ডিংগুলো আছে, সেখানে ছাদের মধ্যে তারা সোলার এনার্জি তৈরি করলো, তাহলে দেখা যাবে এটা আসলে পসিবল। এবং এটার জন্য আমি স্যারের সাথে একমত যে উই শুড হ্যাভ সাম কী বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাকে আমরা বলি পিপিপি বলছি। কারণ একটা সরকারের পক্ষে আমাদের মতো দেশগুলোতে কোনোভাবেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো 100% করা সম্ভব না। এটার জন্য এগিয়ে আসতে হবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এটার জন্য এগিয়ে আসতে হবে প্রাইভেট সেক্টর, এটার জন্য এগিয়ে আসতে হবে ডোনার এজেন্সিস। তাহলে আমরা যদি তাদের সাথে একটা সুন্দর পরিবেশে সুন্দর নীতির মাধ্যমে তাদের সাথে কোলাবোরেশন করতে পারি, তাহলে আমরা যতই কঠিন হোক না কেন, যতই ইনভেস্টমেন্ট লাগুক না কেন, ইট ইজ পসিবল। আসলে আমাদের এই রিনিউয়েবল এনার্জিতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণটা হচ্ছে বর্তমান সমসাময়িক এনভায়রনমেন্টাল সিচুয়েশন। আপনি যদি এসডিজি থেকে তাকান, আমরা সাইন করেছি বাই 2030 আমরা এই 17টি গোলকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করব, গোটা বিশ্ব সেটা চাচ্ছে। যে পরিমাণ কার্বন এমিশন আপনার এর কারণে হচ্ছে, যে গ্যাস, কোল এবং অয়েল দিয়ে যে আমরা নন রিনিউয়েবল এনার্জি ক্রিয়েট করছি ফসিল এবং ফসিল ফুয়েলের মাধ্যমে, এটা কিন্তু আমরা গোটার পৃথিবীটাকে বিষাক্ত করে ফেলছি। তাহলে এখন এখান থেকে যদি উপায় হতে হয়, তাহলে এসডিজি 7 যেটা বলেছে ক্লিন, অ্যাফোর্ডেবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি, তাহলে আপনি শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না। সেটা কিন্তু যেটা বলছেন ওটা শুধু পরিবেশ দূষণ করছে না, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো আবার সীমিত ফুরিয়ে যাচ্ছে এবং প্রচুর কারেন্সি চলে যাচ্ছে, কয়লা ফুরিয়ে যাচ্ছে। আপনি আগে আলোচনায় বলেছেন যে কয়লা উত্তোলনের কারণে ওই এলাকাটা দেবে যাচ্ছে, তাহলে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, অনেক ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে না, হ্যাঁ অনেক ডিজাস্টার হচ্ছে, ক্যালামিটিস হচ্ছে না। এক্স্যাক্টলি। আর আমরা যেটা বললাম যে এটা আসলে আমাদের মেইন কনজিউমার কিন্তু এখন শহর থেকে কিন্তু গ্রামে বেশি, আমরা তো প্রতিটা জায়গা গ্রামে কনসেন্ট্রেট করছেন, সেই গ্রামে তো কোনো গ্রিডিং সিস্টেমও নেই, প্রপার গ্রিড নাই, বা ওখানে সোলার দেওয়ার মতো সেরকম অবকাঠামো নাই, জলাশয় ছাড়া খোলা মাঠ ছাড়া আপনি পাবেন না। সেক্ষেত্রে তাদেরকে কৃষিকাজও করতে দিতে হবে, এবং সোলার কীভাবে এখানে তার উপরে সৃষ্টি করা যায়, যে জলাশয়গুলোতে সেখানে তারা মাছের চাষ করবে, তার উপরে কীভাবে সোলারগুলো করা যায়, এগুলো কিছু পলিসি দরকার আছে। এবং যে পলিসিগুলো হবে সেগুলো কিন্তু আবার কঠোরভাবে যেন সবাই ফলো করে, সেটাও কিন্তু সরকারকে এনশিওর করতে হবে। আপনি দেখবেন আমাদের এখানে যে ডেভেলপার কোম্পানি আছে, তাদের কিন্তু প্রতিটা বিল্ডিংয়ের উপরে দেখবেন সোলারের প্যানেলগুলো দেওয়া আছে, বাট ইট ডাজন্ট ওয়ার্ক।
ইট ডাজন্ট ওয়ার্ক, এবং দে ইন্টেনশনালি এটা ইউজ করে না এবং এটা তার খুব বেশি গুরুত্ব দেয় না, জাস্ট আইনের বাধ্যবাধকতার কারণে তারা এটা রেখেছে, কিন্তু আমি মনে হচ্ছে এটা আসলে তার সঠিক আইনের সঠিক প্রয়োগ এখানে হচ্ছে না। এক্স্যাক্টলি। এবং তাদেরকে এনফোর্স করতে হবে, শিল্প কারখানার মালিকগুলোকে এনফোর্স করতে হবে, কারণ তারা তো আমার এই দেশের সমস্ত সম্পদ ব্যবহার করে তারা ব্যবসা করতে পয়সা কামাচ্ছে, তারা আমার জনগণের জন্য এই কাজটা করতে হবে, যাতে তারা নিজের যা দরকার তার প্রয়োজন মেটানোর পরে সেই যেন জাতির রিডে কিছু অ্যাক্সেসটা দিতে পারে, তাকে সেরকম প্রভিশন করতে হবে, এটা একটা কন্ডিশন থাকতে হবে। আমার এই সহকর্মী যে বললেন এই পিজেড এবং অন্যান্য এক্সপোর্ট প্রসেসিং ইঞ্জিন বা বিশেষায়িত যে জিনিসগুলো আছে সেখানে আপনি দেখুন অধিকাংশের ক্ষেত্রে কিন্তু সোলার প্যানেল নাই। আর শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন সোলার প্যানেল কথা বলা হয়েছে, সরকার থেকে অনেকগুলো প্যানেলও দেওয়া হয়েছে, কিন্তু অকেজ হয়ে পড়ে আছে। আপনাকে এইগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি আছে আমাদের সোলার প্যানেল? না, এরকম এখনো হয় নাই, হওয়ার কিছু পরিকল্পনা আছে। আমি একটু এসডিজির বিষয়টা বলি, যে 7-এ যেটা বললাম, শুধু আপনি প্রকিউর করলে হবে না, এটাকে এফোর্ডেবল হতে হবে, তার মানে সাধারণ মানুষ এটা কিনতে পারতে হবে, তো তার তো সে ক্যাপাসিটি করতে হবে। তারপর হচ্ছে ক্লিন, যেটা আমরা পরিবেশ দূষণের কথা বলছি, এখন আমি তৈরি করছি প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ক্লিন, এফোর্ডেবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি। এটা আবার সাথে আমি যদি অন্যান্য যে 16টি গোল দেখবেন যে কোনো না কোনোভাবে প্রত্যেকটা গোলের সাথে এই গোল 7 কিন্তু যুক্ত। স্পেশালি 12 নম্বরের কথা যদি বলি, এটাকে বলা হচ্ছে রেসপন্সিবল প্রোডাকশন, অ্যাফোর্ডেবল প্রোডাকশন বা সাস্টেনেবল প্রোডাকশন। তাহলে বাংলাদেশে যে প্রোডাকশনগুলো হচ্ছে ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এনার্জি দরকার। তাহলে সেই এনার্জি যদি আমি ঠিকমতো সাপ্লাই দিতে পারি, তাহলে কিন্তু দেখা যায় প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে। এবং এটার জন্য আমাদের যে লিমিটেশনসগুলো আমরা চিহ্নিত করলাম বা বললাম যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট দরকার, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের ল্যান্ড কিন্তু কমে যায়। বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা দেশ, 18 কোটি 20 কোটি মানুষ, তাহলে প্রতিদিন ল্যান্ড কিন্তু কমছে, মানুষ বাড়ছে। তো সেই ওরকম যদি আমার ক্লিন এনার্জি করার জন্য বায়ু কিংবা আমরা যদি বলে সোলার এনার্জি করার জন্য যে বিশাল খালি জায়গা দরকার, সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এই জন্য যেহেতু জায়গা নাই, সেই হিসাবে আমরা যদি বলি যে না বাড়ির ছাদে বা ইন্ডাস্ট্রিগুলোর ছাদে বা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, তাহলে দেখা যাবে একটা বিশাল হবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাওয়ারনেসটা খুবই দরকার। এই জন্য আমি যে কথাটা বলেছি, এনজিওদেরকে যদি আমরা ইনভলভ করতে পারি, নন প্রফিটস অর্গানাইজেশনগুলো ইনভলভ করতে পারি, চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো যদি ইনভলভ করতে পারি, তারা গ্রামের মানুষের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে এটার ফোকাসটা করবে যে এটা এই জন্য দরকার, আমাদের সাস্টেনেবিলিটির জন্য দরকার, আমাদের পরিবেশনের জন্য দরকার। তাহলে দেখা যাবে মানুষ, স্যার যেটা বললেন যে আপনার বড় বড় ডেভেলপার কোম্পানিগুলোতে তাদের সোলার প্যানেল লিখে দিয়েছে বাট দেয়ার ইজ নো ইউজ। তাহলে এটা ওই মানুষগুলো যারা ফ্ল্যাট কিনেছেন তাদেরকে অ্যাওয়ার করতে হবে না, আমরা এটা করতে পারি, তাহলে আমাদের পরিবেশ এবং সাশ্রয় টাকা দুটোই হবে। তাহলে দেখা যাবে হয়তো বা আমরা কোনো এক সময় এটা করতে পারবো। তবে যতই কঠিন হোক, আমার মনে হয় যে আমরা যদি এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে চাই, আমাদেরকে যদি আমাদের পরবর্তী জেনারেশনকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই, তাহলে অবশ্যই আমাদের রিনিউয়েবল এনার্জি দিকে যাওয়া দরকার। এবং যে টার্গেট গভর্নমেন্ট নিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, বাই 2030 এটাকে 20% নিয়ে যাওয়া, তাহলে এখন কিন্তু 5%, তাহলে আর 15% বাড়াতে গেলে আপনার বিলিয়ন ডলার্স ইনভেস্টমেন্ট হিসাবে, তাহলে সেজন্য এরপরে 40-এর মধ্যে 30% নিয়ে যাওয়া, তাহলে দেখা যাবে আমাদের ফসিল ফুয়েলের ব্যবহারটা কমবে, রিনিউয়েবল এনার্জি বাড়বে। তাহলে যে ইনভেস্টমেন্ট হবে, আমি বিশ্বাস করি যদি আমরা ঠিকমতো আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসটা ধরে রাখতে পারি, ফরেন ডোনেশন যদি এখানে আসে বা ইনভেস্টমেন্ট যদি আসে, আমাদের প্রাইভেট সেক্টর যদি চলে আসে, তাহলে ইটস পসিবল। তবে আপনি একার পক্ষে এটা সম্ভব না কখনো। আমি একটু করতে চাই, সেটা হচ্ছে দেখেন আমরা এতক্ষণ যে বললাম, আমরা চ্যালেঞ্জের কথা বললাম, কিন্তু তার সম্ভাবনা কিন্তু অনেক। আপনি যখন $20 বিলিয়ন যখন ইনভেস্টমেন্টে যাবেন, দ্যাট উইল ক্রিয়েট আ লট অফ অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এই লোকগুলোর কী হবে, অনেকগুলো লোকের চাকরির সংস্থান হবে, চাকরির সংস্থা তার হাতে ইনকাম আসবে, ইনকাম আসলে সে প্রোডাক্ট ডিমান্ড করবে, প্রোডাক্ট ডিমান্ড করলে সে আমার ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রি মালিকগুলো নতুন নতুন প্রোডাক্টের জন্ম দিবেন, তাহলে একটা বাজার ক্রিয়েট হবে, তাই না? এবং তাদের কিছু টাকা সেভিংস যাবে, সেভিংস থাকলে সেই টাকাটা ইনভেস্টমেন্টে যাবে, ইনভেস্টমেন্টে গেলে সেই টাকাটা আবার ইন্ডাস্ট্রিতে যাবে। সো এগুলো একটা সাইকেল আছে, সেই সাইকেলে হয়। আর যেটা আমি বললাম বারবার যে এখানে আসলে রাজনৈতিক একটা কমিটমেন্ট আমাদের দরকার, কারণ এগুলো অনেক বড় বিনিয়োগ, তো আপনি ইচ্ছা করলে বললেই আসবে না, কিন্তু বললাম তার নিরাপত্তা সে চাই, সিকিউরিটি সে চাইবে, তার বিনিয়োগের সিকিউরিটি চাইবে, সে তার মিনিমাম 30, 40, 50 বছর সিকিউরিটি চাইবে, তাই না? আর আমাদের বিশেষ করে গ্রামে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। যদি আপনি সোলার এনার্জি যান, ইভেন জলবিদ্যুতেও তো আপনি যেতে চান, সেখানেও কিন্তু আপনাকে অনেক বড় রকম বিনিয়োগ করতে হবে। বাংলার সাথে বললাম, এই যে বললাম আমরা বায়ু
আপনার সৌরশক্তি এবং এই পানি ছাড়া আর কিছু, বাকিগুলো তো পরিমাণ খুবই কম। খুবই কম। বায়োমাস বা বায়োগ্যাস যেগুলো আছে এগুলো খুবই কম, এগুলো অথবা আপনার যে জিও থার্মাল যেগুলো আমরা বলি, অথবা Highly ওয়েভ, technical আপনার ঢেউ থেকে যেটা আমরা বলি, তৈরি করা যায়। এগুলো আসলে খুবই কম পরিমাণ, খুবই সারা বিশ্বে এগুলো কম, মেইনলি সারা বিশ্বে তিনটাই বেশি প্রমিনেন্ট এবং এগুলোই বেশি হয়, এখানে বেশি হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে এবং সরকারের সদিচ্ছা লাগবে, এবং হচ্ছে যেই নীতিগুলো আমাদের একটা পারফেক্ট একটা সময় উপযোগী নীতি করতে হবে, এবং সেটা পরিবেশ বান্ধব হবে, সেটা বিনিয়োগ বান্ধব হইতে হবে। আপনি এমন কোন নীতি করতে পারেন যার কারণে বিনিয়োগকারী পাবেন না, তো বিনিয়োগকারী না পেলে আপনি যতই কঠিন নিয়ম করেন বা যতই সহজ করেন কোনো লাভ হবে না। সুতরাং আমাকে এখানে বিভিন্ন রকম পক্ষ থাকবে, স্টেক হোল্ডার থাকবে, তাদেরকে নিয়ে তাদের সবার স্বার্থটা দেখে আমাদেরকে একটা যুগোপযোগী এবং আমার জন্য যেটা সুবিধাজনক হয় দেশের জন্য, সেটা আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর এস.এম. নসরুল কদির এবং প্রফেসর ডক্টর আমির নসরুল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করলাম। দুজন বিশেষজ্ঞ আলোচকে বলেছেন যে আমাদের দেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত জরুরি। শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের জন্য এটা অত্যন্ত জরুরি যদি আমরা পরিবেশের সুরক্ষা দিতে চাই। সেই সমস্ত চ্যালেঞ্জগুলো তারা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এবং বলেছেন বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করতে হবে, পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করতে হবে, এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট স্থানীয় সম্প্রদায় থেকে শুরু করে সবাইকে বোঝাতে হবে, সচেতন করতে হবে, দায়িত্বশীল করতে হবে। যদি সরকার একটি সময় উপযোগী সিদ্ধান্ত নেয় এই ক্ষেত্রে, তাহলে আমরা অবশ্যই এক্ষেত্রে সফল হব। এবং যদি নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিই, সুনির্দিষ্ট নীতি গ্রহণ করতে পারি এবং তা যদি বিনিয়োগ বান্ধব হয়, পরিবেশ বান্ধব হয়, তাহলে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব। আমরা আশা করব সরকার বিষয়টি বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা যে বলেছেন আমাদেরকে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতেই হবে, আমি আশা করব তার কথার সাথে সঙ্গতি রেখেই সরকার একটি পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানে থাকুন, সুস্থ সুন্দর নিরাপদ থাকুন, একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন।